নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে উত্তাল রাজপথ, ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের মুক্তির দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ, মুখে লাল কাপড় বেঁধে চলে প্রতিবাদ। পূর্বাচলে ৫,০০০ কোটি টাকার জমি দখলের অভিযোগ, আওয়ামী লীগ আমলে নামমাত্র মূল্যে কেনা শিকদার গ্রুপের ১০০ একর জমির বরাদ্দ বাতিল, সম্পদ জব্দের আদেশ, অধরা অভিযুক্তরা। এবং সুন্দরবনে বাঘ সংরক্ষণে আসার বার্তা, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বেড়ে ১২৫, হরিণ শিকার বাড়ায় খাবার সংকট আর জলবায়ু হুমকিতে কাটেনি শঙ্কা, ব্যবস্থা নেয়ার তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুরু হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড়। এর অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আলোচনা শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুতি নিয়ে রাখলেও এখনও ঠিক হয়নি দিনক্ষণ। সিদ্ধান্ত হলে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি। অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব নিলেও সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতি। এর মধ্যে এই নির্বাচন আয়োজন ঘিরে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ১ ঘণ্টার বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুত, তবে এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে, আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্ভব ওনারা দিবেন। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা ৪ আসনের এমপি সদস্য পদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি। না, ওটা নিয়ে এখন আলোচনা হয় না, ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে, এটা কোনো আলোচনার বিষয়বস্তু চলবে না। এদিকে সংসদে বৈঠক শেষে নির্বাচন কমিশনে গিয়ে ইসি সচিব জানান, সংসদ অধিবেশন মুলতবি ও বহাল থাকলে এবং একক প্রার্থী থাকলে নির্বাচন প্রক্রিয়া কি হতে পারে সে বিষয় নিয়েও ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কি হবে, না থাকলে কি হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন হাফিজউদ্দিন আহমদ। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণের পাশাপাশি গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। এ সময় শুভেচ্ছা জানান কর্মকর্তারা। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ মূল ফটকে স্বাগত জানিয়ে ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে নিয়ে যায় প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের সদস্যরা। ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে গার্ড অব অনার গ্রহণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। আনুষ্ঠানিকতা শেষে প্রথম দিনেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি। প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর ১:৩০টার পরে বঙ্গভবন ছাড়েন হাফিজউদ্দিন আহমদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা তা আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে 2018 ও 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকেই নতুন করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সংবিধানের 51 অনুচ্ছেদ রাষ্ট্রপ্রধানকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলছে জামায়াত এনসিপি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার আগে পরের অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। চাকরির বয়স 25 বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। তবে 2018 সহ 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান তিনি। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই, আপনি এটা করেছেন বা এটা করেননি, এরকম না। জুলাই আন্দোলনে হতাহতদের শরীরে 7.62 mm বুলেট পাওয়া প্রসঙ্গে দাবি করেন, প্রাণঘাতী ওই অস্ত্র পুলিশই ব্যবহার করেছে। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। সম্প্রতি দেশের 34টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাঁচামালে আমদানি নির্ভরতা কমানো সহ ওষুধের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে এবার দেশেই সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পণ্যটির দাম কমার পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান শিক্ষামন্ত্রী। এদিকে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আলোচনা হয় 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন নিয়ে। দেশের ঔষধ শিল্পের বাজার প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকার, যা প্রতি বছর গড়ে 10 থেকে 12% হারে বাড়ছে। 98% দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের 140টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশের ঔষধ। তবে জীবন রক্ষাকারী পণ্যটির উৎপাদনে প্রধান উপাদান অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা এপিআই এর 85 থেকে 90%ই আমদানি নির্ভর। ঔষধের কাঁচামাল তৈরির জন্য বিশ্বব্যাপী সিনথেটিক ল্যাব গুরুত্বপূর্ণ হলেও দেশে এ ধরনের প্রতিষ্ঠান নেই। ঔষধ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের বৈঠকে উঠে আসে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বুয়েটের বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন। সভা শেষে বুয়েটের বিশেষজ্ঞ দল জানান, সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করলে কমবে ওষুধের দাম, তৈরি হবে নতুন কর্মসংস্থান। একটা ওষুধ একটা কোম্পানি বানায়, তার কিছু র মেটেরিয়াল লাগে। সেই র মেটেরিয়ালগুলো বাংলাদেশে উৎপন্ন করা হয় না, বেশিরভাগই বিদেশ থেকে নিয়ে আসা হয়। সেই র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি, তাহলে ওষুধের দাম কমবে। বাংলাদেশে এই রিলেটেড অনেক ইন্ডাস্ট্রি অলরেডি গ্রো করেছে, কিন্তু তাদের যে সেই রকম ম্যান পাওয়ার আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে সেই রকম স্টুডেন্ট তৈরি হচ্ছে না। এই ল্যাব হলে একটা বড় সংখ্যক স্টুডেন্ট সেই সমস্ত ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে। আর শিক্ষামন্ত্রী জানান, ঔষধ খাতে উৎপাদন খরচ কমানো এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রতিষ্ঠিত হবে সিনথেটিক ল্যাব। দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে, এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি
They need this kind of land for their research. And it's very important. এদিকে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলাদা সভা, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের উদ্যোগের প্রশংসা করেন সরকার প্রধান। মেশিন দুটো তৈরি এবং বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাসও দেন তারেক রহমান। এছাড়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে সেখানেও ভোগান্তি চরমে। চালকরা বলছেন চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পাঁয়তারা করছে একটি মহল। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ দিন দিন আরও কমছে। সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন, অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে তার ঠিক নেই, তবুও অপেক্ষায় পার করছেন ঘন্টার পর ঘন্টা। বসে আসি সকাল 8:30 থেকে, কিন্তু কখন দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। আর সময় তো 4-5 ঘন্টা ঠিকই যায়, বসে থাকতে হয়। আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন লাইনে চাপ নেই, আমাদের মেশিন বন্ধ আছে। যতদিন এইভাবে চাপ না আসে ততদিন তেমনি বন্ধ রাখতে হবে। এদিকে যে স্টেশনগুলো চালু আছে সেগুলোতেও ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় 5 থেকে 6 ঘন্টার আগে মিলছে না গ্যাস। চালকরা বলছেন এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র। গ্যাসের দাম বাড়াবো বলতেছে, খালি শুনতেছি, যদি বাড়ায় তাহলে কিছু বাড়াক, তারপর তো আমাদের ভোগান্তিটা কমে। এক চাপে পাইতাম 500 বা 600 টাকার গ্যাস পাইতাম, ওই জায়গার মধ্যে আমরা এখন গ্যাস পাই 140, মাঝে মধ্যে হাইয়েস্ট গেলে 200। তবে এখনও চালু থাকা সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। পিছনের অনেক পাম্প বন্ধ, যে কোনো সময় আমাদেরটা বন্ধ হয়ে যাবে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর 10 সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা ও আবাসিক এলাকার মানুষ। বিশেষ করে গ্যাস নির্ভর পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে। একই সঙ্গে বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছে তিতাস। অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ধিমে তালে কোনোরকম চলছে উৎপাদন। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 3500 শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কারখানায় ডিজেল ব্যবহার করতে হচ্ছে, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেসার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেসারের কারণে ফের কিছু সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। অনেক শ্রমিক ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্প মালিকদের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে, এমনকি কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। তাই দ্রুত গ্যাস সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না, যার দরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার 4 ভাগের 1 ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই অবস্থা সিএনজি চালক থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ এই সংকটের সময়েও কিছু ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার ভর্তি ঝুঁকিপূর্ণ কন্টেইনারে দেয়া হচ্ছে গ্যাস। ঘন্টার পর ঘন্টা আপনার লাইনে দাঁড়ায় গ্যাস পাইতাছি না,
যদি বড় জোর এক সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে বিম না দিতে পারে তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় 20% নেমে এসেছে। জেলায় গ্যাস নির্ভরশীল বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি, স্টিম উৎপাদন করি। এটা না হলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। ইদানিং যে গ্যাসের ক্রাইসিসটা হচ্ছে এইটা অল্প কয়েকদিনের জন্য পাচ্ছি। আশা করি এটা যে কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পরামর্শ বা সেই অনুযায়ী আমরা হয়তো আগামী 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের 33টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এছাড়া টেলিফোনেও কথা বলেছেন দুই শীর্ষ নেতা। প্রতিমন্ত্রী জানান দ্রুতই এ প্রস্তাবে সাড়া মেলার আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছেন, জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের খেসারত দিচ্ছে জাতি। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা যানবাহনের দীর্ঘ সারি, চুলায় নামমাত্র গ্যাস আর শত শত কারখানায় উৎপাদন প্রায় বন্ধ। সমুদ্রে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় গত কয়েকদিনে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ নেমে এসেছে 270 কোটি ঘনফুটে। এতে শিল্প খাতে এখন চরম বিপর্যয়। এ অবস্থায় এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে সোমবার জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। গ্যাস সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলএনজি আমদানি সহ যে কোনো ধরনের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া দ্রুততম সময়ে সাড়া দেবেন বলে আশা প্রতিমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের বোঝা টানতে হচ্ছে এখন। বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস সব জায়গায় আমাদেরকে একেবারে মেরে চুষে লুটপাট করে একটা শিরদারাহীন জাতিতে পরিণত করে পালিয়েছে। বিগত সময়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে দেশকে বিদেশ নির্ভর করে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বিদেশ নির্ভর করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সীমান্তে মাদকের রমরমা বাণিজ্য। রাজশাহীতে রাতের আধারে ঢুকছে নেশাজাতীয় দ্রব্য। চোরা কারবারের তালিকায় স্থানীয় জনপ্রতিনিধিরা, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে বাংলা মোটর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে এনসিপি। হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এনসিপি। আমি এই অপদার্থ ব্যর্থ সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, আমরা আগামী দিনে তীব্র আন্দোলন করতে বাধ্য হব। হামলার মধ্য দিয়ে এই বাংলাদেশ আবারও দেখেছে, বাংলাদেশ আবারও বিএনপির কালো যুগে পদার্পণ করেছে। হবিগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে
এনসিপির জেলা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগ উঠেছে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তার স্ত্রীর বিরুদ্ধে। আঘাত করা হয়েছে এক নারীর মাথাতেও। এ ঘটনার প্রতিবাদে এমপির বাসভবন ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এমপি গোলাম রসুলের দাবি তার মেয়ে মানসিক রোগী। নিজ বাড়ির সামনের মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর বাসভবনে হামলা ও ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুস সাইরাহ ও মসজিদ রয়েছে। ওই মাদ্রাসায় শিশুদের যাতায়াত এবং ব্যবস্থা মেনে নিতে পারছেন না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় রেক্সোনা নামে এক নারীর মাথা ফাটিয়ে দেয় অনন্যা। একই সঙ্গে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন তিনি। তার সাইকেলটিও ফেলে দেওয়া হয়। এ ঘটনা কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। উপায়ন্ত না দেখে এমপি ও তার মেয়ে নিজেদের রক্ষায় গেট বন্ধ করে অবরুদ্ধ করেন। ও এসে আমার মাথায় তালা দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে, একটা লাথি দিয়েছে, একটা তালা দিয়ে বাড়ি দিয়েছে। গোলাম রসুলের মেয়ে সংসদ ৪ আসন, উনি ওনার মেয়ে রেগুলার এখানে নিশাপান করে, বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। এদিকে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুল দাবি করেন তার মেয়ে মানসিক রোগী। তিনি বিরোধপূর্ণ এ অবস্থার অবসান চান। মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিকের রোগী দীর্ঘ 20 সাল থেকে। আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতা করে বসবাস করতে চাই। 2023 সালে যশোর শহরে নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুস সাইরাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সময় সংবাদ, যশোর। জুলাইয়ের দিনলিপির খবর। রক্তাক্ত জুলাইয়ের 29 তারিখ, সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। 6 সমন্বয়কের অনুপস্থিতিতে অধিকার আদায়ের এই লড়াই কিভাবে গণ আন্দোলনের রূপ পায় জুলাই তা জেনে আসবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। রাজপথ তখন রক্তে ভেজা, চারদিকে স্বজন হারার কান্না আর তীব্র ক্ষোভ। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলনের ইতি টানার চক্রান্তে সেদিন আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। 24-29 জুলাই সকাল থেকেই রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের তরফ থেকে আবারও বাধা দেওয়া হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। গণস্বাস্থ্য কেন্দ্রে ডিবি এবং অন্যান্য ফোর্স ঢুকে জোর করে সেখানে হসপিটাল থেকে তাদেরকে নিয়ে গেছে এবং তারা অন্য জায়গায় ছিল, আমরা প্রথম রাতে বুঝতে পারিনি কোথায় ছিল। ওই পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি রিটটা করা হয় ফার্স্ট, এবং ওটার সাথে তখন গুলি চালানোর বিষয়টা জড়ানো হয়। মঞ্জুর আল মাতিন যে কথাটা বললো যে আমরা কারো বাপের জন্য আসিনি, আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট যেটার কারণে আমরা গেছি। রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা টেবিল চাপড়াচ্ছে, তারপর বিভিন্নভাবে গালি দিচ্ছে। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশের নাটকীয়তাকে কড়া ভাষায় ধিক্কার জানান হাইকোর্ট। যখন এডিশনাল অ্যাটর্নি জেনারেল বলেন যে না, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারা নিজে তো যেতে চেয়েছে, তখন কিন্তু জাস্টিস জামান একটা কমেন্ট করেন কোর্টে যে আপনারা কি জাতির সাথে মশকরা করছেন কিনা। ওই কমেন্ট যখন
প্রচার হয় তারা অনেকে অনেক সাহস ফিরিয়ে পেয়েছে। সরকারের তরফ থেকে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনা শোক দিবস যখন ঘোষণা করে তখন আমাদের আসলে প্রচণ্ড পরিমাণ রাগ হয়। মেট্রো রেলের পিলার নিয়ে নাটক, বিটিভি ভবন নিয়ে নাটক, এই ধরনের বিভিন্ন নাটক আমরা কিন্তু বারবার করে দেখতে পেয়েছি। কাদের ভাই এবং মাহিন ভাই দুজনও বলেছিল শেখ হাসিনা যেটা কালো করেছে আমরা যদি কালোটাই করি তাহলে হয়তো বা একই রকম দেখা যাবে, শেখ হাসিনা এটাকে ওইভাবে প্রচার করবে। এত মানুষ হতাহত হচ্ছে, দোকানপাট বন্ধ, সারা দেশ অস্থিরতা, কাপড়ের দোকান তো খোলা পাওয়া যাবে না। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেব, হ্যাঁ ফেস দিবে, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এদিন দেশ জুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 6 সমন্বয়কে জিম্মির পর ডিবি কার্যালয়ে আপ্যায়ন করাকে যখন জাতির সঙ্গে মশকরা বলে আখ্যা দেয় হাইকোর্ট, তখনই স্পষ্ট হয়ে যায় সরকারের নৈতিক পরাজয়। 29 জুলাইয়ের এই বহুমুখী প্রতিরোধ প্রমাণ করে দেয় নেতৃত্বহীন অবস্থায়ও এই আন্দোলন আর কোনো একক গোষ্ঠীর নয়, বরং তার রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী এক গণ অভ্যুত্থানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে ঘোষিত অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। উত্থাপিত 5 দফা দাবি আগামী 1 মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাসে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। মঙ্গলবার মধ্যরাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন বিআরটিএ, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে শিমুল বিশ্বাস জানান, সমিতির উত্থাপিত 5 দফা দাবি নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এই আশ্বাসের পরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আপনারা এই সাংবাদিকের কাছ থেকে এই সংবাদ আমানুল্লাহ চৌধুরী, সারা বাংলাদেশের আমাদের যে 12,500 অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক ভাইরা আছেন, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আগামীকালকের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। আমরা উভয় পক্ষ আলাপ আলোচনায় একমত হয়ে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে তাদের প্রতিনিধি ফুয়াদ ভাই ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেছেন। আমরা আগামী 1 মাসের মধ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে বিআরটিএর চেয়ারম্যানের অফিসে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করব। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 6 জন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। সপ্তাহের অন্যান্য দিনের মতোই রাজধানীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন স্বল্প আয়ের মানুষ। দুপুর 1:30টার দিকে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন নারী ও শিশুসহ অন্তত 8 জন। ঘটনার পরপরই উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেয়ালে চাপা পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হৃদয় বিদারক এ ঘটনায় হতভম্ব সেখানকার মানুষ। দপাস করে আওয়াজ ঘুরেই দেখি যে দেয়ালের নিচে মানুষ চাপা পড়া। কয়েকটা ইটা পড়ছে প্রথমে, পড়ার পরে দেখলাম হুট করে একটা বড় দেওয়াল হিসাব পড়ছে। একটা আন্টি অনেকজন খাড়া ছিল, তার একজন আন্টি সরে গেছে, আরেকজনের গায়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি 2014 সালে নির্মিত এই সীমানা প্রাচীরটির দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি একাধিকবার কলেজ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল বলেও জানান তারা। ওটা বাঁকা ছিল, তা কর্তৃপক্ষ একবার দেখে গেছে, দেখে যাওয়ার পরে আমরা তো মনে করলাম কাজ করবে,
সপ্তাহে এরা আর এই 6-7 মাসে কোনো কাজ করে নেয়। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। এই নির্মাণ কাজে যারা জড়িত ছিল তদন্ত হয়ে যারা দোষী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। জানান, নিয়ম মেনে দেয়ালটি করা হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে আহত ও নিহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজুক, গৃহায়ন এবং সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দদের সমন্বয় করব। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। নিহতদের একজন স্থানীয় বাসিন্দা নাসিমা। নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন হাড় ভেঙে গেছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নির্মাণের 2.5 মাসেই বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং পিচ। কোথাও দেবে গেছে সড়ক। জয়পুরহাট হিলি আঞ্চলিক সড়কের বেহাল দশা। জনরোষ থেকে বাঁচতে আবারও মেরামত শুরু। আকাশচুম্বী টাওয়ার নির্মাণের চটকদার ফাঁদ পেতে পূর্বাচলে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের মহোৎসবে মেতেছিল শিকদার গ্রুপ। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে 5,000 কোটি টাকার জমি পানির দরে লুটে নেয় এই শিল্পগোষ্ঠী। তবে গণ অভ্যুত্থানের পর খসে পড়েছে সেই জালিয়াতির মুখোশ। সম্প্রতি 100 একর জমির বরাদ্দ বাতিল করেছে রাজুক। আদালত জমিটি জব্দের আদেশ দিলেও অপরাধীদের কাঠগড়ায় এখনও দাঁড় করাতে পারেনি দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। যেন দাঁড়াইছি এখান থেকে যদি পুরোটা ঘুরে 40 মিনিট হাঁটতেন না। যদি জোরে হাঁটেন তো 40 মিনিট, আর যদি আপনি নর্মালি হাঁটেন তবে ধরেন 50 মিনিট। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরে অবস্থিত এই 100 একর জমি আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে প্রায় 5,000 কোটি টাকা মূল্যের এই সরকারি জমি নামমাত্র মূল্যে বরাদ্দ পায় শিকদার গ্রুপ। কাগজে কলমে দাম 3,000 কোটি টাকা ধরা হলেও রাজুককে পরিশোধ করে মাত্র 270 কোটি টাকা। এরপরই নিরাপত্তা রক্ষী মোতায়েন করে জমির নিয়ন্ত্রণ নেয় প্রভাবশালী এই শিল্পগোষ্ঠী। আইকনিক টাওয়ারের নামে 5,000 কোটি টাকা মূল্যের এই 100 একরের জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নিয়েছিল শিকদার গ্রুপ। রাজুকের তৎকালীন কর্মকর্তাদের যোগসাজশে হয়েছিল মেগা জালিয়াতি, যার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে কাজ করছে দুদক। এরই মধ্যে এই সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য বলছে, শিকদার গ্রুপের সাবেক এমডি রণহকের পাওয়ার প্যাক হোল্ডিং নামের প্রতিষ্ঠানকে জমিটি বরাদ্দ দেয় রাজুক। সেখানে 100 থেকে 142 তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের অনুমোদন দেয় সংস্থাটি। তবে শর্ত ভেঙে অনুমতি ছাড়াই জমিতে একটি 2 তলা ভবন নির্মাণ করে তারা। গণ অভ্যুত্থানের পর প্রকল্প এলাকা ছেড়ে পালিয়ে যায় পাওয়ার প্যাক হোল্ডিং এর কর্মচারীরা। হঠাৎ করে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন কি আপনার কাজ পুরো বন্ধ হয়ে গেছে। এখন তো আর দেই না, শিকদার গ্রুপের লোক দেই না, কেউ দেই না আসতে। সিকিউরিটি রাখছিল, হেরাও উদাও হয়ে গেল। দুদকের অনুসন্ধান বলছে, শুধু ভূমি দখল নয়, সরকারি জমিকে বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে শিকদার গ্রুপ তুলে নেয় 110 কোটি টাকার ঋণ। দুদকের আবেদনে গত বছরের এপ্রিলে সম্পত্তিটি জব্দের আদেশ দেন আদালত। প্রথম ইনস্টলমেন্ট দিয়েই প্রাচীর নির্মাণ করে দখলে নিয়ে নিল। শিকদার গ্রুপ সংশ্লিষ্ট যারা ছিল তাদের বিষয়গুলো তো আসবেই, একই সাথে যদি অন্য কারো সংশ্লিষ্টতা থাকে সেই বিষয়গুলো অনুসন্ধানে আসলে অনুসন্ধানকারী কর্মকর্তা সেই প্রতিবেদন দাখিল করবেন। বর্তমান রাজুক কর্তৃপক্ষ জানায়, চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত কিস্তি পরিশোধ না করায় ইতিমধ্যেই এই জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশনা মেনে জমিটির চূড়ান্ত দখল বুঝে নেবে তারা সাময়িক বরাদ্দপত্র নিচ্ছে, দিয়ে একটা কিস্তি জমা দিয়ে তারপরে তারা বরাদ্দটা পাইছে, দেন তাদেরকে বাকি টাকাটা দিতে হবে, তখন জমিটা তাদের হবে। দুদক এটা জব্দের জন্য করছে, কোর্ট থেকে অনুমতি নিচ্ছে, আমাদেরকে সেখানে পার্টি করেনি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের সম্পত্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শিকদার গ্রুপের এমন পুকুর চুরির মদতদাতা রাজুকও। প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীকে কিন্তু নামমাত্র মূল্যে বা অল্প মূল্যে দেওয়া হচ্ছে, যেটা বাজার মূল্য কিন্তু অনেক। এতে রাষ্ট্র যেমন সে অর্থ বঞ্চিত হচ্ছে, পাশাপাশি ন্যায্যতার প্রশ্নটা চলে আসছে। এবং কেন রাজুকের কর্মকর্তাদেরকে প্লট বাণিজ্য অংশ নিতে হবে, কারণ এই পুরো যে প্রতিটা প্লটের মালিক কিন্তু রাষ্ট্র, জনগণ।
সরকারি প্লট বরাদ্দে সব ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলতে কুয়ালালামপুরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকার প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠকে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করা, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক পাঠানো এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার চালুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে স্থবির থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করতে পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে শ্রমবাজার দ্রুত চালু এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় কর্মী পাঠানোর প্রতিটি ধাপ, নির্ধারিত সময়সীমা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। চলতি বছরের শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকর থাকলেও উভয় পক্ষের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত শ্রমবাজার পুনরায় চালু করা। এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি বাধাগুলো দ্রুত দূর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের কৌশলগত প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় রেস্তোরাঁ, পাম তেল শিল্প সহ বিভিন্ন শ্রমগণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেড়েছে। এই বাস্তবতায় অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমবাজারের বর্তমান জটিলতা কাটিয়ে নমনীয় ও ইতিবাচক নীতি অনুসরণে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার পরই মেগা বাজেট ঘোষণা করা হয়েছে। বসতবাড়ির ওপর নতুন কোনো কর না বাড়িয়ে ১৩তম বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের পরিমাণ ১,৪১৭ কোটি ৪৩ লাখ টাকা। উন্নয়ন, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও পর্যটন বিকাশকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে এই বাজেট। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। বগুড়াবাসীর বহুল প্রত্যাশিত সিটি কর্পোরেশন হওয়ার পর এখন উন্নয়নের পালা। বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রকল্প নির্ভর বাজেট ঘোষণা করেছেন প্রশাসক। ১,৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার বাজেট প্রকল্প খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬৮০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা। তবে বাড়তি কর আরোপ করা হয়েছে শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। বসতবাড়ির কর অপরিবর্তিত থাকছে। বিভাগ, সিটি এই সমস্ত আমাদের বগুড়াতে আমরা অনেক দিন হলে আমরা বঞ্চিত। বগুড়া কোনো উন্নয়ন নাই। জোট সরকারের আমলে করা রাস্তাঘাট এবং আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো জোড়াতালি দিয়ে এই আপনার ২০ বছর চালানো হয়েছে। আমাদের ব্যবসায়ীদের এবং বগুড়াবাসী যারা আছি তার সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে বাজেটটা করা হয়েছে। বগুড়ায় যানজট ব্যাপক হারে ইদানিং বেড়েছে। এই যানজট নিরসন করতে গেলে বগুড়াতে রাস্তার প্রয়োজন। নতুন শহর যদি বগুড়াতে না করা যায় তাহলে এই যানজটটা আরো থেকেই যাবে। নাগরিক সেবায়ও এসেছে নতুন অগ্রাধিকার। প্রথমবারের মতো বাজেটে যুক্ত করা হয়েছে মাদক বিরোধী অভিযান এবং স্বেচ্ছাসেবী নিয়োগ নামে দুটি নতুন খাত। মশক নিধন কার্যক্রমের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৬০ লাখ টাকা। আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে রাখা হয়েছে ১০ কোটি টাকার বরাদ্দ। দীর্ঘদিনের যানজট নিরসনে নেওয়া হয়েছে কঠোর পরিকল্পনা। একই সঙ্গে নগরের ঐতিহাসিক নীলসাগর দিঘিকে ঘিরে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের আধুনিক লেক পার্ক। এখানে আমরা প্রাধান্য দিব আমাদের এই বগুড়ার রাস্তাগুলো সংকীর্ণ, এগুলো চওড়া করার জন্য একটু ব্যবস্থা নেব। মানুষ যেন বিনোদনের জন্য কিছু পার্ক সৃষ্টির আমরা ব্যবস্থা গ্রহণ করব। ড্রেনেজ ব্যবস্থাটা, পানিগুলো যেন স্বচ্ছভাবে অতি তাড়াতাড়ি যেন করত নদীতে প্রবাহিত হতে পারে সেগুলো আমরা ব্যবস্থা, এগুলো আমাদের প্রধান। আর দ্বিতীয়ত রয়েছে আপনার যানজট কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে এককভাবে সবকিছু করা সম্ভব নেই। এছাড়া আগামী ৫ বছরে নগর জুড়ে ৫০,০০০ বৃক্ষরোপণ, প্রতিটি ওয়ার্ডে একটি করে বিনোদন পার্ক নির্মাণ এবং পুরনো পার্কগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজনন, হরিণ শিকারীদের ফাঁদ এবং মানুষ বাঘ সংঘাত সহ নানা চ্যালেঞ্জে রয়্যাল বেঙ্গল টাইগার। বন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাস সুন্দরবন। বন ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই শীর্ষ শিকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি পূর্ব সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসের সামনে বাঘের অবাধ বিচরণ এবং 2 দিনের ব্যবধানে নদী সাঁতরে পার হওয়ার দৃশ্য ধরা পড়েছে। কখনো নদীর তীরে, কখনো ক্যামেরা ট্র্যাপে ধরা দিচ্ছে তার অবাধ বিচরণ। এসব দৃশ্যই বলছে সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিলেছে আশার বার্তা। সরকারি জরিপে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125-এ, যা সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংকটও কম নয়। 6 মাস আগে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া একটি বাঘ চিকিৎসা শেষে আবারও বনে ফিরেছে। কিন্তু চোরা শিকারীদের ফাঁদ এখনও বড় হুমকি। হরিণ শিকার বাড়ায়, কমেছে বাঘের খাদ্য। এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজননের সংকট, মানুষ বাঘ সংঘাত এবং গবেষণার সীমাবদ্ধতা সংরক্ষণে বড় চ্যালেঞ্জ হয়ে আছে। সুন্দরবনে যে 3টি অভয়ারণ্য আছে বড় ধরনের, এই অভয়ারণ্যগুলোকে যদি আমরা প্রোটেকশন করতে পারি এবং এই যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে এগুলো যদি উতরাতে পারি, তাহলে আশা করা যায় যে বাঘের যে সংখ্যা বৃদ্ধির যে ধারাটা এটা অব্যাহত থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বন বিভাগের উদ্যোগ নয়, জলবায়ু অভিযোজন, খাদ্য প্রাণী সংরক্ষণ, গবেষণা, নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। সুন্দরবনে পুরোপুরি শিকার বন্ধ করতে হবে, এটা আমাদের বাঘ দিবসের একটা মূল দাবি হতে পারে। সুন্দরবন অভয়ারণ্য আছে, সেই অভয়ারণ্য কতটুকু আছে সেটা আমাদের কনফার্ম করতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের বাঘ টিকবে। বন বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি, স্মার্ট পেট্রোলিং, ক্যামেরা ট্র্যাপ এবং উদ্ধার পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বন প্রতিমন্ত্রী। বাঘের সঙ্গে মানুষের যে কনফ্লিক্ট ছিল, প্রত্যেক বছর 1-2 বাঘ মানুষ হত্যা করত বা লোকালে ঢুকতো, সেগুলো নিয়ে আমাদের সুন্দরবন বিভাগ একটা উদ্যোগ নিয়েছে। এখানে প্রায় 75 কিলোমিটারের মতো আমরা একটা ফেন্সিং করেছি। এটাতে আমরা মনে করি বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে আগামীতে ইনশাল্লাহ। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বাংলাদেশ সহ বাঘের আবাস থাকা বিশ্বের 13টি দেশ দিবসটি পালন করে আসছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নির্মাণের মাত্র 2.5 মাসের মাথায় জয়পুরহাট পাঁচবিবি ও হিলি আঞ্চলিক মহাসড়কের প্রায় 4 কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং ও পিচ। তৈরি হয়েছে গর্ত। কোথাও কোথাও সড়ক দেবে যাওয়ায় ঝুঁকির মধ্যে যান চলাচল করছে। অবশ্য জনরোষ থেকে বাঁচতে আবারও মেরামত কাজ শুরু করেছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। নির্মাণের মাত্র 2.5 মাস পরেই আবারও সড়কে নতুন করে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কটি চলতি বছরের এপ্রিল মাসে নির্মাণ করা হয়। বাকি 15 কিলোমিটার অংশের প্যাচিং ও আংশিক মেরামত করা হয়। কিন্তু মাত্র 2.5 মাসেই উঠে গেছে 4 কিলোমিটার সড়কের কার্পেটিং। তৈরি হয়েছে ছোট বড় গর্তের। এতে দুর্ঘটনার ঝুঁকিতে এলাকাবাসী ও যানবাহন চালকরা। কাজ নিয়ে যারা গাফিলতি করেছে তাদের একটি তদন্ত হওয়া উচিত, তাদেরকে বিচারের বা আইনের আওতায় আনা উচিত। বর্তমান যে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। এত তাড়াতাড়ি রাস্তা এরকম হবে এটা আমরা আশাবাদী না। ঠিকাদারের দুর্বলতা না সড়ক ভবনের দুর্বলতা কিছুই বোঝা যাচ্ছে না। গর্তে পড়ে আমাদের যাত্রীর ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়। জেলা নিরাপদ সড়ক চাই নেতারা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়মের কারণেই সড়কটির বেহাল দশা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। 2.5 মাসের পূর্বে এই রাস্তার বর্তমানে বেহাল অবস্থা, এই কাজ যারা করেছে এবং কিভাবে করলো তাদের কোনো গাফিলতি ছিল কিনা, এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাতে আইনের আওতায় আনা হয়। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে সড়কে পানি জমে থাকার কারণেই এ ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়া হলে ইতিমধ্যেই মেরামতের কাজ শুরু করেছে। চলতি বর্ষায় সড়কের বেশ কিছু স্থানে পটল দেখা দেওয়ায় এবং চুক্তির যেহেতু ডিফেক্ট পিরিয়ড চলমান ছিল, ফলে ঠিকাদারকে তা মেরামত করার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং ঠিকাদার সেই অনুযায়ী বর্তমানে কাজ মেরামত কাজ চলমান রেখেছে। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি ঠিকাদার
রাস্তাটিকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসতে পারবে। জয়পুরহাট হেলি আঞ্চলিক মহাসড়কের ১৯ কিলোমিটার অংশের মধ্যে পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২,৬৯,১৪,০০০ টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা পাকশি বনপাড়া, পাবনা পাকশি ও পাবনা বেড়া মহাসড়কের। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও ছোট বড় গর্ত। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দ্রুত সমাধান চান চলাচলকারীরা। আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। খানাখন্দে ভরে গেছে সড়ক, বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা, হেলে তুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারহীন পাবনার পাকশি বনপাড়া মহাসড়ক, কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও ছোট বড় গর্ত। এলাকাবাসী বলছেন ২০১৯ সালে সড়কটি পুনর্নির্মাণের পর আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। একই অবস্থা পাবনা পাকশি ও পাবনা বেড়া মহাসড়কের। বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে মহাসড়কটি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দ্রুত সমাধান চান চলাচলকারীরা। ধুলার কারণে দেখেন আশেপাশের বাড়িঘরগুলা মানুষ না থাকার উপযোগী আর কি। লামচাম করে সারি দিয়ে দেয়, গলে যায়। এতে বর্ষা হলে এবারে সব পড়ায় রোডে এই অবস্থা। এই রোডে যে অবস্থা, বৃষ্টি হলে এবারে চলাই যায় না। গাড়ির পাতি ভেঙে যায়, চাকা বাস্ট করে, রিমের থালি ভেঙে যায়। প্রতিদিনই মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর হাত ভাঙতেছে, কারোর পা ভাঙতেছে। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে এই রাস্তাটা আমাদের তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে দেয়। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। যে সকল অংশ ক্ষতিগ্রস্ত রয়েছে সে সকল অংশ আমরা সংস্কার কাজ শুরু করছি। বর্তমানে বর্ষাকাল চলমান রয়েছে, বর্ষাকাল শেষ হওয়া মাত্রই স্থায়ীভাবে সড়ক সংস্কার শুরু হবে। পাবনা জেলার ৩টি মহাসড়কে প্রতিদিন ছোট বড় অন্তত ৩০,০০০ যানবাহন চলাচল করে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। একদিকে ভারত সীমান্ত ঘেঁষা সর্বনাশা পদ্মা, অন্যদিকে কাঁচা রাস্তা। এই দুই দুর্ভোগে এক বিচ্ছিন্ন জনপদে চাঁপাইনবাবগঞ্জের ৩টি ইউনিয়নের প্রায় ১.৫ লাখ বাসিন্দা। মাত্র ২ কিলোমিটার সড়ক ও পদ্মার শাখা মরা নদীতে একটি সেতু না থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। অন্যদিকে উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। দফায় দফায় আবেদনের পরও মিলছে না সমাধান। বিস্তারিত শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্টে। ৩টি ইউনিয়নের চলাচলের একমাত্র পথ পিঠালীতলা বাগানপাড়া সড়ক। ২ কিলোমিটার কাঁচা সড়কই আটকে আছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর, আলাতুলি ও শাহজাহানপুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের ১.৫ লাখ মানুষের জীবন জীবিকা। মরা নদীতে সেতু ও কাদামাটির কাঁচা সড়কের কারণে উন্নয়ন বঞ্চিত ভারতীয় সীমান্ত ঘেঁষা পদ্মা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় ব্যয় হয় ৪০ থেকে ৪৫ মিনিট। সবচেয়ে বেশি ভোগান্তিতে প্রসূতি নারী ও রোগীরা। চিকিৎসার অভাবে গত কয়েক বছরে অন্তত ২০ জন প্রসূতি নারী ও সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে। জায়গায় জায়গায় আবার এতখানি করে গপ্ত হয়ে গেছে যে এখন চলাচল করতে মানুষের অসুবিধা হয়ে গেছে। তাড়াতাড়ি যে একটা চিকিৎসার ব্যবস্থা করবে, ডাক্তার কাছে যাবে, হাসপাতালে যাবে, সেটাও কিন্তু হচ্ছে না। আমাদের কষ্টের সীমা নেই, আমাদের কষ্ট দেখার কেউ নাই। এসব গ্রামে অন্তত ৫টি প্রাথমিক বিদ্যালয়, 2টি মাদ্রাসা, 2টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তবে সড়ক ও সেতুর অভাবে শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনা ঘটছে অহরহ। যাতায়াত ব্যবস্থা না থাকায় উৎপাদিত পণ্য বিক্রি করতে হয় কম দামে। মানুষ তো খুব জ্বালাতে পড়ে আছে। এই বিড়িটার জন্য আমরা খুব চালাচ্ছি, তো পাইছি না। আমাদের অবস্থা খুবই নাজেহাল। অনুরোধ করছি যে আমরা যেন রাস্তাটা দেয়। জনদুর্ভোগ লাঘবে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দাবি এলজিইডি ও স্থানীয় প্রশাসনের। ৮০ মিটার ব্রিজ সংযোগ সড়ক সহ একটা সেতু প্রস্তাবনা করা আছে। সেটা ডিপিপি প্রণয়নের মাধ্যমে আমরা ডিজাইন ওয়েটিংয়ের মাধ্যমে আমরা সেটা ভবিষ্যতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। রাস্তাটি আইডিভুক্ত করে গ্যাজেট প্রকাশের কার্যক্রম এলজিইডি থেকে চলছে এবং এটি গ্যাজেটভুক্ত হলে খুব শীঘ্রই সেখানে একটি ব্রিজ সহ রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হবে। 3টি ইউনিয়নের 20টি গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ পিঠালীতলা ও বাগানপাড়া সড়কটি ব্যবহার করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পানি প্রবাহ না থাকায় নাটোরের চলনবিল ভরে গেছে কচুরিপানায়। এতে প্রভাব পড়েছে প্রায় 30,000 হেক্টর আবাদি জমির উপর। ব্যাহত হচ্ছে নৌকা চলাচলেও।
অবশ্য আগাছা হিসেবে থাকা কচুরিপানাকে জৈব সারে রূপান্তর করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আল মামুনের পাঠানো তথ্য এবং রকনুজ্জামানের তোলা ছবিতে রিপোর্ট। দেখে বিস্তীর্ণ মাঠ মনে হলেও এটি চলন বিলের বর্তমান অবস্থা। কচুরিপানায় ঢেকে গেছে পুরো বিল। চলন বিলের নাটোরের সিংড়া ও গুরুদাসপুর অংশ জুড়ে আবদ্ধ কচুরিপানায়। এতে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, যার প্রভাব পড়েছে প্রায় 30,000 হেক্টর আবাদি জমির উপর। শুষ্ক মৌসুমে কচুরিপানা সরিয়ে আবাদ করতে ভোগান্তি পোহাতে হবে কৃষকদের। এজন্য পানি প্রবাহ সচল রাখতে সরকারকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা। দীর্ঘ 10 বছর হলে খুব প্রভাব ভুগছি, আমাদের আবাদ করা খুব কষ্ট। 5 থেকে 7,000 টাকা লাগে আমাদের এই কচুরিপানা সাফ করতে। সরকারের কাছে দাবি এটা যেন কোনো একটা ব্যবস্থাপনা করে চলন বিল এলাকার মানুষের জন্য। এদিকে চলন বিলে কচুরিপানা থাকায় নৌকা নিয়ে ঘুরতে পারছেন না পর্যটকরা। চলন বিলে আসছি পানি দেখতে, তবে কচুরিপানা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এখানে। নৌকালে একটু ঘুরতে সবারই একটু সমস্যা হচ্ছে, সৌন্দর্য অনেকটা নষ্ট হচ্ছে আমাদের। অবশ্য চলন বিলের কচুরিপানাকে জৈব সারে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কচুরিপানা অপসারণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে স্থানীয় লোকজন এবং প্রশাসনের সহযোগিতায় এছাড়া কিভাবে বৃহৎ অংশের কচুরিপানাগুলো সার করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। প্রায় 22 বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের চলন বিলের মধ্যে সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় প্রায় 13 বর্গ কিলোমিটার পড়েছে। সময় সংবাদ, নাটোর। নওগাঁর বাজারে মাত্র 15 দিনের ব্যবধানে প্রতি কেজি চিনি আতপ চালের দাম বেড়েছে 45 থেকে 50 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 200 টাকায়। একই সঙ্গে ঊর্ধ্বমুখী সরু ও মোটা জাত সহ অন্য চালের বাজারও। হুট করে চালের দাম বাড়ায় চরম অস্বস্তিতে সাধারণ ভোক্তারা। ব্যবসায়ীরা সুগন্ধি চাল বিদেশে রফতানি এবং স্থানীয় বাজারে সরবরাহ কম থাকাকে দায়ী করলেও মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে অভিযোগ ভোক্তাদের। ইমার রকির রিপোর্ট। মিলগুলোতে পর্যাপ্ত মজুদ, অথচ বাজারে চালের দাম চড়া। নওগাঁয় গত 15 দিনের ব্যবধানে সুগন্ধি চিনিগুড়া আতপ চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 200 টাকায়। হঠাৎ চালের মূল্যবৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন ক্রেতারা। শুধু সুগন্ধি চালের বাজারই না, দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে মোটা ও সরু চালের বাজারেও। অস্বাভাবিক দাম বেড়ে গেছে, এই জন্যে ক্রেতারা অখুশি, আমরাও বেচতে পারছি না কাস্টমারের কাছে। চালের দাম বাড়ার একমাত্র কারণ এবার ধানের আবাদটাই কম ছিল। জেলার প্রান্তিক হাট থেকে ধান সংগ্রহের পর এসব মিলে ক্রাশিং করে থাকেন মিলাররা। রয়েছে ছোট বড় 350 হাস্কিং এবং 56টি অটো মিল। চলতি সপ্তাহে শুধুমাত্র চিনি গুঁড়া চালের দামই প্রতি কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। অন্যদিকে অন্যান্য যেসব সরু জাতের চাল রয়েছে সব ক্ষেত্রেই বাড়তি দরের প্রভাব। ভোক্তাদের অভিযোগ, চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। তবে ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চাল রপ্তানি বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব ফেলছে। আর মজুতদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীল করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা খাদ্য বিভাগের। আমাদের এই চিনিগুড়া চাউলটা এক্সপোর্ট হচ্ছে, এই কারণে চিনিগুড়া চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হচ্ছে ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হচ্ছে এই সপ্তাহে। চাল বিতরণ শুরু হলে এই বাড়তিটাও কমে যাবে। এছাড়া তদারকি অব্যাহত আছে, কোথাও অবৈধ মজুদ পাওয়া গেলে বা অতিরিক্ত পাওয়া গেলে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে গত মৌসুমে জেলায় 70,000 হেক্টর জমিতে সুগন্ধি চিনিগুড়া আতপ ধানের আবাদ হয়, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 4,50,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দাম বাড়ায় রাজশাহীতে পাটের আবাদ বেড়েছে। এবার জেলায় 7,000 বিঘার বেশি জমিতে নতুন করে পাট চাষ হয়েছে। কৃষক বলছেন গত 4 বছরে তাদের লাভ হওয়ায় ফসলটি চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। আর কৃষি বিভাগ বলছে আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। পাট কেটে জাগ দেয়া হচ্ছে পানিতে, সেখান থেকে আঁশ ছাড়িয়ে ঘরে তোলা হচ্ছে সোনালী ফসল। দিন দিন পাটের আবাদ বাড়ছে রাজশাহীতে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 7,000 বিঘার বেশি জমিতে নতুন করে পাট চাষ হয়েছে। অর্থকরী এ ফসলের চাহিদা রয়েছে জেলার 7টি জুট মিলে। কৃষকরা বলছেন ফলন ও দাম ভালো হওয়ায় অনেকেই চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাজারগুলোতে এরই মধ্যে নতুন পাটের বেচাকেনা শুরু হয়েছে। প্রতিমন পাট 4 থেকে 4,500 টাকায় বিক্রি হচ্ছে। এরকম দাম বেশ তাহলে কৃষক
কিছু টাকা পাবে। যারা নিম্ন মানে সেটা 4200 4000 থেকে 4200 কিনে বেচা হচ্ছে। চাহিদা ধরেন বেশি হচ্ছে বা দামটা ভালো পাচ্ছি আমরা। বীজ বপনের পর থেকে তেমন অত খরচ হয় না, কিন্তু এই যে কাটা থেকে শুরু হয় তখন থেকে খরচটা বেশি হয়ে যায়। কৃষি বিভাগ বলছে পাটের আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পাট এবং পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করেও কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। তো সরকার এই বিষয়ে কিন্তু সচেষ্ট আছে এবং কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে পাট চাষে আগ্রহী করে তুলছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নিবিড় ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি সাবরিনা মজুমদার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া পাইকারি বাজারে উঠেছে নানা জাতের মাছ। দর কষাকষি, নিলাম ও পাইকারি বেচাকেনায় জমজমাট বাজার। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ রাশেদুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া যে বিখ্যাত যে আড়তটি রয়েছে সেটি হচ্ছে গাউছিয়া যে আড়ত। এই আড়তে প্রায় প্রতিদিনই যে সরগম রয়েছে যারা নাকি বিক্রেতারা রয়েছে। এবং আমি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই আড়তটি কিন্তু গাউসিয়া যে আড়তটি রয়েছে এই আড়তটি কিন্তু প্রায় 25 বছর ধরে এই আড়তটি চলমান রয়েছে। তো এই আড়তটিতে ভোরের যে আলো ফোটার আগেই যে বাজারে শুরু হয় হাজার মানুষের কর্মব্যস্ততা, যেখানে প্রতিদিন কোটি টাকার বেশি মাছ এখানে বিক্রি হয়ে থাকে। আর এখানে যে সংশ্লিষ্টরা রয়েছে তারা বলেছেন যে আমাদের যে আজকে যে আড়তটি রয়েছে এই আড়তে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা। তবে আমাকে আরেকটা জিনিস জানিয়েছে, যেটা হচ্ছে যে যখন সিজন আসে তখন ইলিশের যে সিজনটা আসে তখন আমাদের বিক্রি হয় 1 থেকে 1.5 কোটি টাকা। আমি যদি আপনাকে জানিয়ে রাখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই মাছগুলি আসে রাজশাহী থেকে, ময়মনসিংহ, খুলনা, সাতক্ষীরা, নরসিংদী, সিলেট, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর ও কুমিল্লার স্থানীয় যে এলাকাগুলো রয়েছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, 2500, সোনারগাঁও থেকে এই মাছগুলো এসে থাকে। আমরা আরেকটা জিনিস যেটা জানতে পেরেছি, আজকে যে যে বাজারটা রয়েছে সেই বাজার যে আজকে মাছের যে নির্ধারণ করেছে মূল্যটা, সেটা হচ্ছে যেমন আজকে বাজার যে রুই মাছ রয়েছে সেটা 350 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। আর পাঙ্কাশ মাছ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। তেলাপিয়া মাছ যেটা 220 টাকা থেকে 230 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যেটা মাঝারি দরদে যে তেলাপিয়া রয়েছে সেটা বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। ছোট যেই তেলাপিয়া মাছ রয়েছে সেটা হচ্ছে 140 থেকে 140 টাকা। হ্যাঁ, তবে আর এখন বর্তমানে যে বাজারজাত রয়েছে সেটা যারা বিক্রেতারা রয়েছে তারা সন্তুষ্টজনক মনে করছে, এবং যারা ক্রেতারা রয়েছেন তারা একটু মনোমালিন্য রয়েছে যে আগের চেয়ে বাজারজাত একটু বেশি। তাহলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া আড়ত, মাছের আড়ত থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ থেকে। নওগাঁর পাইকারি আড়তে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর সবজি বাজারে আছেন রিপোর্টার এমআর ডকি। সরাসরি যাচ্ছে তার কাছে। সবজি বাজারে ভোক্তা এসে অনেকটাই অসন্তোষ প্রকাশ করছেন। আসলে এই সপ্তাহে আমরা দেখছিলাম যেসব নিত্যপণ্যের সবজি রয়েছে, বিশেষ করে বেগুন, পটল, করল্লা, সব সবজিতেই একেবারে কিন্তু 10 থেকে প্রকারভেদে 20 টাকা বা তারও কিছুটা বেশি এই কিনতে হচ্ছে আড়তগুলোতে। এবং পাইকারি এবং খুচরা বাজারে কিন্তু আরেক দফা তারতম্য তৈরি হচ্ছে। আমরা দেখছিলাম, আমরা রয়েছি খুচরা পাইকারি আড়তে। সকালে এই পাইকারি আড়তে যারা চাষি তারাই মূলত ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে এসেছেন, এবং এখানে আলু, বেগুন, পটল চলতি সপ্তাহে প্রত্যেকটাতেই এক ধরনের ঊর্ধ্বগামী যে দর, এই দর নিয়ে কিন্তু যারা ভোক্তা বা যারা ক্রেতা তারা কিনতে এসে আয় ব্যয়ের একটা সমন্বয়হীনতা তারা বলছেন। কারণ প্রকারভেদে 20 বা 25 টাকা পর্যন্ত। করল্লা গেল সপ্তাহে আমরা দেখছিলাম প্রতি কেজি করলা বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকা, সেই করলা কিন্তু আজকে 80 টাকা কিনতে হচ্ছে। বেগুন অনেকটা ছিল 70 থেকে 80 টাকা, সেটি কিন্তু এখন প্রায় 100-র কাছাকাছি এই মুহূর্তে মানে কিনতে হচ্ছে
ক্রেতাদের। সব ধরনের এই ধরনের একটা সংকট বা এই সবজির বাজারে যে অস্থিরতা, এর পেছনে যে ব্যাখ্যা দিচ্ছেন এখানকার পাইকার বা এখানে চাষিরা, তা হলো যে টানা প্রায় 10 থেকে 15 দিন ধরে এই থেমে থেমে বৃষ্টি, গেল কিছুদিন আগে অবিরাম বৃষ্টি হয়েছিল। এই অবিরাম বৃষ্টির কারণেই ফসলের ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই সংকট বলছেন এখানকার যারা ব্যাপারী বা এখানে যারা বিক্রি করতে এসেছেন। এবং এক্ষেত্রে আসলে সবচাইতে বেশি যে দামটা আমরা বেশি দেখছি তা হলো কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ প্রতি কেজিতে কিন্তু প্রায় 100 টাকার উপরে এই মুহূর্তে বেড়েছে। কারণ গেল সপ্তাহে বা 10-12 দিন আগে যে সব কাঁচামরিচ বিক্রি হয়েছিল 120 টাকা বা 100 টাকা, সেটি কিন্তু এখন 240 থেকে 250 টাকা পর্যন্ত খুচরা বাজারে কিনতে হচ্ছে। এরকম একটি হঠাৎ এই কাঁচা শাকসবজি বা সবজির বাজারের এই অস্থিরতা ভোক্তাদের বেশ কিন্তু হাঁপাচ্ছে বা ভোক্তারা বেশ অসন্তোষ প্রকাশ করছেন। এবং এক্ষেত্রে আসলে অনেকটা নিরুপায়ের কথাই বলছেন এখানকার চাষিরা। তারা বলছেন ব্যাপক পরিসরে কিন্তু ফসলের ক্ষেত নষ্ট হওয়ার কারণেই এরকম একটি সংকট তৈরি হয়েছে। আগামীতে আবহাওয়া অনুকূলে এলে হয়তো বাড়তি যে সংকট বা বাড়তি দরের যেটি অবস্থা সেটি কিছুটা নাগালের মধ্যে আসতে পারে, এমন কথা কিন্তু ক্রেতাদের দিক থেকে বা এখানকার চাষিরা সেই কথাটি বলছেন। এই ছিল সার্বিক নওগাঁর সবজি বাজারের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। ভোরের সময় আরও থাকছে জাপানের শক্তিশালী ভূমিকম্পে ধসে যাওয়া শপিং সেন্টারে আটকা পড়েছেন অনেকে। বহু হতাহতের সংখ্যা। লাইনচ্যুত দ্রুতগামী বুলেট ট্রেনও বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে। সোমবার রাতে মেহেরপুরের গাংনীতে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তব্যে তিনি এই কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে সংস্কার চেয়েছিল দেশের মানুষ, অথচ ভোট হওয়ার পর বিএনপি ও তার শরিক দল আর সংস্কার চায় না। যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। ওই দিন শেষে গান আছে না, আসি বলে বন্ধু দেখা যাবে, ওখান থেকে বলবে আসবে বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেঙাবে, ঠেঙায় জেলে দিবে। সকল রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংস্কার চেয়েছিল, সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, নতুন করে ভোট হয়েছে, কিন্তু ভোট হওয়ার পরে বিএনপি এবং তাদের শরিক দল গণ অধিকার গণসংহতি বিএনপি তারা আর বাংলাদেশের সংস্কার চায় না। লালমনিরহাট দীঘলটারি সীমান্ত থেকে আটক মা ছেলে সহ ভারতীয় ও নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সীমান্তে 926 নম্বর মেইন পিলার দিয়ে হোসনি আরা বেগম, তার ছেলে জাহিদ হাসান ও অর্জুন বর্মন বাংলাদেশের অভ্যন্তরে একটি গরু ও 2টি বকনা সহ প্রবেশ করেন। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। দেশে ফিরল সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো 2 সহোদরের মরদেহ। জানাজা শেষে দাফন করা হয় নিজ জেলা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পারিবারিক কবরস্থানে। শোকের ছায়া নেমে আসে এলাকায়। গত 15 জুলাই রিয়াদের ওয়াদি আল দাওয়াসির এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রেমিটেন্স যোদ্ধা সজীব সুজন। মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। দেশে ফিরল ভিনদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রিয়জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। সোমবার দিবাগত রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর এলাকায় আনা হয় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো 2 ভাই সজীব ও সুজনের মরদেহ। তাদের শেষবারের মতো দেখতে আসেন শত শত মানুষ। সকালে নিজ বাড়ি সংলগ্ন কামারহাট মসজিদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় 2 ভাইকে। গত 15 জুলাই ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি রিয়াদের ওয়াদি আল দাওয়াসির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। গাড়িটির দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে মারা যান সজীব। হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় সুজনের।
পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন সজীব। দাম্মামে করতেন খেজুরের ব্যবসা। চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনকে কাজে সহায়তার জন্য তিনি নিয়ে যান দেশটিতে। নিহত সজীবের স্ত্রী ও 2 বছর বয়সী একটি ছেলে রয়েছে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে তার সহোদরকে। মঙ্গলবার দুপুরে রাজনগড় এলাকায় বাড়ির পাশের পুকুরে গোসলে নামে 2 শিশু মোহাম্মদ আলভি সাইদ নামে ও তার সহোদর আজমি, দুজনেই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। এক পর্যায়ে আজমিকে জীবিত উদ্ধার করা হয়, তবে নিখোঁজ থাকে আলভি। জাল ফেলে প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে আলভিকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 8 বছর বয়সী আলভিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লেগে একটি লোহা বোঝাই লরি ট্রাক পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা অভিমুখী লেনের কালুশাহ মাজার এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়লে মহাসড়কে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি, রাকসু ভবনে হামলা ও সাম্প্রতিক সহিংসতায় প্রশাসনের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। মঙ্গলবার সন্ধ্যায় রাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির বক্তব্য দেন। এ সময় ভিপি মোস্তাকুর রহমান জাহিদ অভিযোগ করেন, কিছু সংবাদ মাধ্যম ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রচার করেছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। রাকসু নেতারা দাবি করেন, প্রশাসন আগে থেকেই অভিযুক্তদের আটক করলে এই ধরনের সংঘর্ষ এড়ানো যেত। এর আগে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার প্রক্টরের কক্ষে ছাত্রলীগ আখ্যা দিয়ে 3 শিক্ষার্থীকে পিটিয়েছে রাকসু শিবির নেতাকর্মীরা। এবং তার সাথে সাথে রাতে খারাপ ব্যবহার করছে। সে ছাত্রলীগ প্রমাণিত হওয়ার পর এই পরিস্থিতিটা টোটালি সৃষ্টি হইতো না যদি প্রথমেই তাদেরকে গ্রেপ্তার করা হইতো। একজনকে গ্রেপ্তার করলে ঠিক ছিল আর কি। তো এখানে এই পর্যায়টা আসতোই না যদি প্রশাসন প্রথমেই অ্যাকশন নিত। আপনারা বলছেন আমরা হামলা করছি, এটা কোন ধরনের কথা? তারা হামলা করছে, আমরা প্রতিরোধ করছি। আপনারা এই শব্দ বলতে এত কাপাকাপি করেন কেন আপনারা? আর আপনারা এত মায়া কান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি? জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতে অঞ্চলে আঘাত হেনেছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অসংখ্য ঘরবাড়ি, ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও সেতু। ভূমিকম্পে একটি শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও ধসের ঘটনায় একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন 20 থেকে 30 জন শ্রমিক। বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি উদ্ধার কাজে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আচমকায় কেঁপে ওঠে জাপানের কুমামোতো। মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই 7.1 মাত্রার ভূমিকম্প ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। শক্তিশালী কম্পনে ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও ব্রিজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এমনকি গতি সামলাতে না পেরে লাইনচ্যুত হয়েছে একটি দ্রুতগামী বুলেট ট্রেনও। দুর্ঘটনার ঝুঁকিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় আসো কুমামোতো বিমানবন্দরের রানওয়ে ও সব ধরনের ট্রেন চলাচল। ভূমিকম্পের পরপরই সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুমামোতোর একটি শপিং মলে। গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ে ভবনটির 2য় তলা। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনী। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভিড় করেছেন কয়েকশো আহত মানুষ। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে অধিবাসীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে স্বস্তির বিষয় হলো উপকূলে জারি করা সুনামি সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে এবং আশপাশের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। ফারদিন মাঝার, সময় সংবাদ। টানা 4র্থ দিনের মতো হামলা বন্ধ থাকলেও হরমুজ প্রণালী নিয়ে নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত।
তেহরান বলছে প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন তারা। উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ ইরানের জব্দ করা অর্থ থেকে নেওয়া হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এদিকে কূটনৈতিক অগ্রগতি ব্যর্থ হলে আবারও ইরানে কড়া সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টানা ভয়াবহ হামলার পর চতুর্থ দিনের মতো ইরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তবে হামলা বন্ধ রাখলেও যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখনো উত্তপ্ত। এবার হরমুজ প্রণালী নিয়ে অবস্থান আরও কঠোর করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সতর্ক করে বলেছেন, উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ হিসেবে যদি কোনো দেশ বা কোম্পানি ইরানের জব্দ করা অর্থ গ্রহণ করে তবে তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ ইরানের জব্দ করা তহবিল থেকে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় সচল করা ও ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের বেসামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। সরকারি তথ্য অনুযায়ী বুশের আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ অচল হয়ে গেছে। এছাড়া একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার, 12টি সেতু, 2টি সুড়ঙ্গ, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ও মাছ ধরার নৌকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। স্থগিতের কয়েকদিনের মধ্যে আবারও উত্তপ্ত ভারতের শিক্ষার্থী আন্দোলন। সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে অভিযোগ তুলে দেশ জুড়ে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এফআইআর প্রত্যাহারে লিখিত নিশ্চয়তা না পেলে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে সিজেপি। মাত্র কয়েকদিন আগে 37 দিনের আন্দোলন স্থগিত করলেও ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির দাবি, 25 জুলাই আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশের অজুহাত দেখিয়ে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসছে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার যদি নিজেদের দেয়া কথা না রাখে তাহলে শুধু দিল্লি নয়, সারা দেশে নতুন করে বড় আন্দোলন শুরু হবে। তার অভিযোগ, 20 জুলাইয়ের আন্দোলনে পুলিশি দমন পীড়নের ঘটনায় সংসদে আলোচনা ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত অপরাধের জন্য ফাস্ট ট্র্যাক আদালতের প্রস্তাবকে তিনি সাময়িক সমাধান উল্লেখ করে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবি জানান। সরকারকে অবিলম্বে লিখিতভাবে এফআইআর প্রত্যাহারের নিশ্চয়তা এবং ভবিষ্যতে নতুন মামলা না করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানায় সিজেপি। এদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের এখনও হয়রানি করছে পুলিশ। এই পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই দেশব্যাপী শান্তিপূর্ণ গণবিক্ষোভের ঘোষণা দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়ে নতুন এই বিরোধ ভারতের শিক্ষা সংস্কার আন্দোলনকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। কাকুলি আখতার, সময় সংবাদ। পেরুর ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কেইকো ফুজিমোরি। মঙ্গলবার রাজধানী লিমায় আয়োজিত অনুষ্ঠানে দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন 51 বছর বয়সী এই ডানপন্থী রাজনীতিবিদ। শপথের পর দেয়া ভাষণে তিনি দায়িত্ববোধের সঙ্গে দেশ পরিচালনার অঙ্গীকার করেন। দীর্ঘ 1 দশকের রাজনৈতিক অস্থিরতার পর তিনি দেশটির 10ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা কেইকোর বিজয়ের মধ্য দিয়ে পেরুর অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাজনৈতিক পরিবারের ক্ষমতার প্রত্যাবর্তন ঘটল। ভোরের সময় আরও থাকছে।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের ভবিষ্যৎ নির্ধারণ আজ জরুরি বৈঠকে বসছেন বিসিবি পরিচালকরা। বোলিং, ফিল্ডিং, কোচ নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে গতকাল দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করে বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিটন দাস। এদিন ব্যাটে বলের কোনো অনুশীলন করেননি লিটন। রানিং আর স্ট্রেচিং করে দিন পার করেছেন এলকেডি। তবে মাঠে ফেরায় দ্বিতীয় টেস্টে লিটনকে পাওয়ার সম্ভাবনা বেড়েছে কয়েক গুণ। রানিং সেশন করেছেন পেসার শরীফুল ইসলামও। এছাড়া এদিন শান্ত সমুদ্রের স্কিল নিয়ে লম্বা সময় কাজ করেছেন ফিল সিমন্স। বোলারদের ব্যাটিং উন্নতিতে হাসান মাহমুদ, মুশফিক হাসানদের নিয়ে আলাদাভাবে কাজ করেছে হেড কোচ। অজি সফরের আগে আর মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। শুক্রবার মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা টাইগারদের। আর আগামী 6 জুলাই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্তদের। তামিম ইকবালের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। নতুন ওয়ানডে অধিনায়ক কে হবেন, বিপিএল এর ভবিষ্যৎ, জাতীয় দলের কোচিং স্টাফ নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্মকর্তারা। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজে আগে একাধিক ক্রিকেটারের ইনজুরি, মেডিকেল ডিপার্টমেন্ট নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। বিসিবিতে তামিম ইকবালের বোর্ডের বয়স 2 মাস। নতুন বোর্ড দায়িত্ব নেয়ার পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন পরিচালকরা। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, প্রশাসনিক কাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসছেন বোর্ড কর্তারা। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ওয়ানডে দলের অধিনায়কত্ব। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতি থেকে বের হয়ে আসতে চায় বিসিবি। ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পরিবর্তে আলোচনায় লিটন দাসের নাম। ইনজুরি ধাক্কা কাটিয়ে এদিন মাঠে ফিরেছেন এলকেডি। অনুশীলন শেষে তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে সংশ্লিষ্টদের। সাদা বলের 2 ফরম্যাটই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তবে অভিজ্ঞতার বিচারে বিকল্পের তালিকায় আছেন শান্ত। সামনে ভারত সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকা সফর, পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই নেতৃত্বের সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। বোর্ড সভার আরেকটি বড় আলোচনার বিষয় বিপিএল। ত্রয়োদশ আসর আদৌ হবে কিনা, হলেও কিভাবে, সেসব নিয়ে আলোচনা করবেন কর্তারা। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। ফ্র্যাঞ্চাইজি, সূচি ও সামগ্রিক ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বোর্ডকে। মোহাম্মদ সালাউদ্দিন সরে যাওয়ার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব একাই সামলাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে একদিনও দেখা যায়নি তাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্পের বাইরে থাকলেও গুঞ্জন আছে ব্যাটিং বিভাগে পরিবর্তন আনতে পারে বিসিবি। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে শন টেইটের স্থলাভিষিক্ত কে হতে পারেন সেটা নিয়েও হবে আলোচনা। অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা একাধিক ক্রিকেটারের ইনজুরি। একের পর এক চোটে পড়ায় প্রশ্ন উঠছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট নিয়ে। সবকিছু খতিয়ে দেখবে বোর্ড। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মেডিকেল বিভাগে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটাও আলোচনা হবে সবাই। এদিকে বহুল আলোচিত ভারত সিরিজও আছে এজেন্ডায়। আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরে বাংলাদেশে আসতে পারে টিম ইন্ডিয়া। সূচি, ভেন্যু, নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে এই বোর্ড সভায়। ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও হবে আলোচনা। বদলে যেতে পারে এনসিএল টি20 নাম। ঘরোয়া ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনাও আসতে পারে আলোচনায়। এছাড়া বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে পূর্ণাঙ্গ করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজে ভালো করতে ব্যাটারদের কাঁধেই বড় দায়িত্ব দেখছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। পাশাপাশি সিরিজে ভালো করতে 3 বিভাগেই সেরাটা দিতে হবে বলে মনে করেন তিনি। সিরিজে নাহিদ রানাকে না পাওয়ার আক্ষেপ তার। এদিকে ইনজুরিতে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াতে গেলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছরের অপেক্ষার অবসানটা আক্ষেপ নিয়েই হচ্ছে বাংলাদেশের। গত কয়েক বছরে টাইগারদের বড় শক্তির জায়গা যেই পেস ইউনিট, সেটাই অস্ট্রেলিয়া সফরে বড় আক্ষেপের কারণ। সঙ্গে অজিদের বোলিং নেবে বড় পরীক্ষা। লিটন দাসের ইনজুরি আর ওপেনিংয়ে ব্যর্থতা আরও ভাবাচ্ছে দলকে। তাই লম্বা সময় পর দেশটির মাটিতে টাইগারদের চ্যালেঞ্জটাও আরও বেড়েছে।
সাদা পোশাকে ওপেনিংয়ে লম্বা সময় সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়। বাড়তি চিন্তার কারণ লিটন না থাকায়, কারণ দেশটির মাটিতে সামলাতে হবে প্যাট কামিন্স, হ্যাজেলউড থেকে শুরু করে নাথান লায়নদের মতো বোলারদের। তাই নান্নুও বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধেই। যদিও দেশটির মাটিতে টেস্ট খেলতে যে কোনো দেশকেই বড় পরীক্ষা দিতে হয়, তাই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টকেই শতভাগ দিতে হবে। দেখেন এখন অস্ট্রেলিয়ার পেস বোলিং বলেন, স্পিন অ্যাটাক বলেন, সব কিছু বিশ্বসেরা। তো সেই হিসাবে আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট দায়িত্ব নিয়ে থাকতে হবে। তার সাথে সাথে টোটাল টিম পারফরমেন্স যেটা দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু সব ডিপার্টমেন্টেই ভালো দিক কিন্তু আশা করতে হবে। তো খালি একটা দিক চিন্তা করলে হবে না। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ এটা থাকবে, এই চ্যালেঞ্জের বাইরে আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হবে। অবশ্য বোলিং ইউনিটটা রীতিমতো আক্ষেপের জায়গায় রূপ নিয়েছে দলের। উপমহাদেশে নাহিদ রানার বোলিং গতিটা অস্ট্রেলিয়ার মাটিতে দেখার অপেক্ষা ছিল অনেকেরই। এই তালিকা ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপও। নাহিদের না থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি। আক্ষেপ আছে নান্নুরও, তবে দলে যারা আছেন তাদের নিয়েও প্রত্যাশিত তিনি। মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বোলার, এই সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই। তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। তো আমি আশা করি যে আমাদের এখন যারা যাচ্ছে ওদেরও ক্যাপাবিলিটি আছে ভালো বোলিং করার, এবং ওদের কাছ থেকে ভালো কিছু দেখতে পাবে। এদিকে ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেও চিকিৎসার জন্য দেশটিতে যাচ্ছেন 2 পেসার তাসকিন ও নাহিদ। সেখান থেকে চিকিৎসা নিয়ে নাহিদ দেশে ফিরলেও তাসকিন থেকে যাবেন সেখানেই। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন। রাফি আমিন, সময় সংবাদ। এবার দেশের নারী ফুটবলের খবর। এশিয়ান গেমসের মূল লড়াইয়ের আগে বিদেশের মাটিতে ক্যাম্প করবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে 2টি ম্যাচ খেলে এরপরেই জাপানও যাবে পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশের মেয়েরা। এর আগে 2022 সালে চীনের হাংজুতে 19তম এশিয়ান গেমসে প্রথমবার অংশ নেয় তারা। সেবার পর্বে 1 ড্র ও 2 হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় লাল সবুজের প্রতিনিধিরা। এবার তাই নিজেদের পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য করছেন ঋতুপর্ণা সাগরিকারা। আসন্ন আসরের ড্রয়ের পর সেই কাজটা পাহাড় সম কঠিন হয়ে দাঁড়িয়েছে। বি গ্রুপে বাংলার মেয়েদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। এদের বিপক্ষে লড়তে জাপানের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বিদেশের মাটিতে ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। ট্রানজিটের কথা মাথায় রেখে ক্যাম্পের জন্য কোচ পিটার বাটলারের পছন্দ মতো দেশ বাছাই করা হবে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আমাদের টিম চায়না যাবে, ওনাদের একটা ভেরি স্ট্যাবলিশ ইউনিভার্সিটি ফ্যাসিলিটিতে ওরা ট্রেন করবে এবং দুটি ইউনিভার্সিটির টিমের সাথে ওরা খেলবে। এটা একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আরেকটি অ্যারেঞ্জমেন্ট আছে থাইল্যান্ডে, যেখানে আমরা এর আগেও করেছি ক্যাম্প, একটি প্রাইভেট ক্যাম্প যেখানে ট্রেন করবে এবং থাইল্যান্ডের লোকাল লিগের 2 দলের সাথে খেলার আয়োজন। 2টো অপশন এখন আমাদের কাছে আছে। নতুন করে স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট থেকে উঠে আসা প্রতিভাদের সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলে অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের। সেই লক্ষ্যে নিয়মিত থাকবে নতুন করের আসর, বাড়বে পরিধিও, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পদক জয়ী 310 অ্যাথলিটকে 2 মাস প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে। এরপর চূড়ান্তভাবে উত্তীর্ণদের বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তির পাশাপাশি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি। দেশের ক্রীড়াঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করেছে নতুন করে স্পোর্টস। ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ 8টি ইভেন্ট নিয়ে শেষ হয়েছে প্রথম আসর। প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বিজয়ী অ্যাথলিটদের হাতে তুলে দিয়েছেন পুরস্কার। আনন্দঘন সময় কাটিয়েছেন খুদে খেলোয়াড়দের সঙ্গে। 310 অ্যাথলিট নির্বাচিত হয়েছে চূড়ান্ত বাছাইয়ে। প্রতিভাবানদের নিয়ে আছে ভিন্ন পরিকল্পনা। 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে, সেখান থেকে আবার বাছাই করে প্রতিষ্ঠানটিতেই ভর্তি করানো হবে স্থায়ীভাবে। আমরা বিকেএসপিতে 2 মাসের ট্রেনিং সেশনের পরে এখান থেকে যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভা বের হয়ে আসবে তাদেরকে আমরা বিকেএসপিতে তাদের ট্রেনিং সেশনের মাধ্যমে তাদেরকে নিজ নিজ খেলে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এশিয়া ও দক্ষিণ এশিয়ার মঞ্চে বিভিন্ন ইভেন্টে লাল সবুজের অ্যাথলিটরা দাপট দেখালেও অলিম্পিকে নেই কোনো সাফল্য। বড় মঞ্চে পদক পেতে শূন্য থেকে শুরু করেছে ক্রীড়া মন্ত্রণালয়। স্বপ্ন অলিম্পিকের কাঙ্ক্ষিত পদক জেতা। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের যে লক্ষ্য রয়েছে অলিম্পিকে পদক পাওয়া, সেই লক্ষ্যকে
স্থির করে আমি মনে করি যে আমরা মানে একদম জিরো থেকে শুরু করেছি। বিভিন্ন সময় ক্রীড়াঙ্গনে এমন নানা উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী হয়নি। তবে আমিনুল হক নতুন কুড়িকে রাখতে চান ধারাবাহিক, বাড়াতে চান পরিধিও। কিশোর কিশোরীদের অংশগ্রহণে 4599টি ফুটবল টিম হবে, এক্সাম্পল মেয়েদের হবে, ছেলেদের হবে। এইভাবে আমরা প্রায় 10টি ইভেন্টকে এই দ্বিতীয় আসর থেকে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় আসর সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে নতুন করে স্পোর্টসের অনলাইন রেজিস্ট্রেশন। এবার প্রত্যাশা আরও বড় আয়োজনের। সেক্ষেত্রে ফুটবল, ক্রিকেট আমাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আনন্দের জোয়ারে ভাসছে রংপুর। নতুন করে স্পোর্টসের প্রথম আসরে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে রংপুর অঞ্চল। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে 2টি শিরোপা ঘরে তুলেছে তারা। এছাড়া কাবাডি ও ক্রিকেটের বালক বিভাগে রানার্স আপ হওয়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক জিতে আসরের অন্যতম সফল অঞ্চল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে রংপুর। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ঢাকঢোলের তালে নাচ, গান আর উচ্ছ্বাসে মুখর রংপুর জেলা স্টেডিয়াম। বিজয়ের আনন্দে মেতে উঠেছেন নতুন কুড়ি স্পোর্টসের শিরোপা জয়ী কিশোর কিশোরীরা। গলায় পদক আর হাতে ট্রফি নিয়ে উদযাপন করছেন সাফল্য। এই উচ্ছ্বাস শুধু ট্রফি জয়ের নয়, পুরো রংপুর অঞ্চলের ক্রীড়া গৌরবেরও। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী আসরে ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর, আর কাবাডি ও ক্রিকেটের বালক বিভাগে রানার্স আপ হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। পাশাপাশি জুডো, লং জাম্প, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন সহ বিভিন্ন ইভেন্টে পদক জিতে আসরের অন্যতম অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে তারা। লং জাম্পে গোল্ড এসেছে এবং দৌড়ে সিলভার আছে। ওই জায়গাটা অনেক ভালো লেগেছে এবং প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করছি আমি। আসলে এটা আমার স্মরণীয় থাকে। আমরা চেয়েছিলাম যে আমরা জাতীয় পর্যায়ে খেলবো, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই কারণে আমাদের মানে আনন্দের কোনো সীমা নেই। ওখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছি, অনেক খুশি সবাই। আমরা এইবার প্রথম খেলতে আসছি, আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি, আমাদের অনেক আনন্দ হচ্ছে। বিজয় উদযাপনে শিরোপাজয়ী নারী ও পুরুষ খেলোয়াড়দের নিয়ে রংপুরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সংশ্লিষ্টদের মতে তৃণমূলের প্রতিভা খুঁজে বের করে পরিচর্যা করার কার্যকর একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে নতুন কুড়ি স্পোর্টস। নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এই অঞ্চল থেকেই জাতীয় পর্যায়ে আরও অনেক মেধাবী ক্রীড়াবিদ উঠে আসবে। নতুন কুড়ির প্রথমেই আমরা চ্যাম্পিয়ন হলাম, আবার 4 গোলে। এটা সত্যই অসাধারণ। সরকারকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আমরা হচ্ছে আমাদের ছোটোখাটো মানুষদের জন্য এই নতুন কুড়িটা চালু করার জন্য। নতুন কুড়ি স্পোর্টস আগামী সেশন থেকে একদম ইউনিয়ন পর্যায়ে শুরু হবে, যেখানে আরও প্রতিযোগিতার সংখ্যা বাড়বে এবং পার্টিসিপেন্ট বেশি হলে আমরা আশা করতেছি যে আমরা যে মেধাবী খেলোয়াড় খুঁজতে চাচ্ছি সেগুলো আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এমন সাফল্যে ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে রংপুরের আরও শক্তিশালী অবস্থানের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করছেন ক্রীড়ামোদীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কিশোরগঞ্জের মিঠা মাইনের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে এসে বাজিমাত করেছে মারিয়া। অ্যাথলেটিক্সে 200 মিটারের পর 100 মিটারেও স্বর্ণপদক জিতেছেন এই কিশোরী। মারিয়াকে সফল স্প্রিন্টার বানাতে ত্যাগ স্বীকার করতে হয়েছে তার দিনমজুর বাবার। এশিয়ান গেমস ও অলিম্পিককে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান মারিয়া। আশরাফুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। নতুন করে স্পোর্টসে 100 মিটার ও 200 মিটার স্প্রিন্টে 2 ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন মারিয়া। মারিয়া আছেন আমাদের সঙ্গে। মারিয়ার কাছ থেকে জানতে চাইবো নতুন করে স্পোর্টসে তার এই জার্নিটা। মারিয়া, 2 ইভেন্টে আপনি গোল্ড মেডেল জিতেছেন, আপনার পুরো এই জার্নিটা কেমন ছিল নতুন করে স্পোর্টসে? অনেক ভালো ছিল। সকালে উইটা ঘুমাতে হাত মুখ ধুইয়া পরে ধরো ফেরির কাছে আসতাম, কিছুদিন আয়সা দেখতাম যে চলে গেছে, আর কিছুদিন আয়সা দেখতাম তা রইছে। তারপরে এই যে আয়সা এই যে ফেরি পার হইয়া এই যে অটোতে উঠছি, ওইটা কিশোরগঞ্জ আসছি, আয়সা প্র্যাকটিস করছি, কইরা আবার বাড়িতে গেছি, কিছুদিন স্কুলে গেছি, কিছুদিন স্কুলে যাই নাই। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আপনি 2 ইভেন্টেই গোল্ড জিতলেন, সেখানে আপনার ভালো লাগা কাজ করছে কিনা? হ্যাঁ, অনেক
অনেক ভালো লাগছে যে আমি কখনো ভাবিনি যে প্রধানমন্ত্রী আমার খেলা দেখবে আর প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখলাম আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি বলেছিল আপনাকে? বলেছে যে খেলা ধরে রাখতে, মানে অনেক কিছুই বলছি। অলিম্পিক আছে, এশিয়ান গেমস আছে, সাফ গেমস আছে, সেখানে আপনার লক্ষ্যটা কি থাকবে ভবিষ্যতে? ভবিষ্যতে আমি একজন বড় অ্যাথলেটার হতে চাই আর দেশের জন্য গোল টানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো মারিয়ার ম্যানেজারের সঙ্গে। মারিয়া 2 বিভাগে আসলে গোল্ড মেডেল জিতেছে, সেখানে আসলে আপনাদের ভাবনাটা কি মারিয়াকে নিয়ে? ভবিষ্যতে মারিয়াকে কোথায় দেখতে চান? অবশ্যই ধন্যবাদ। মারিয়া যখন আমরা উপজেলা পর্যায়ে যখন বাছাইটা করলাম তখন থেকেই সে খুব ক্ষিপ্রতার সহিত তার যে ইভেন্ট ছিল সেখানে সে ভালো করেছে। তারপরে উপজেলা থেকে জেলা, জেলা থেকে অঞ্চল, অঞ্চল থেকে আজকে জাতীয় যে সমাপনী, তার এই চলার পথটা ধারাবাহিকতাটা সে ধরে রেখেছে। সেজন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুততম মানবীর যে পুরস্কারটা পেল। ও অলিম্পিকে বাংলাদেশের পক্ষ থেকে গোল্ড আনতে চায়, তো সারা বাংলাদেশের গর্ব, ঢাকা অঞ্চলের গর্ব। কথা বলবো মারিয়ার তৃণমূলের কোচের সঙ্গে। তৃণমূল থেকে আপনি কিভাবে মারিয়াকে অন্বেষণ করলেন? আমি যখন গত বছর ইন্টার স্কুল খেলা হয় তখন তাকে আমি কালেক্ট করি, চেষ্টা করছি যাতে প্রতিদিনই সে এই প্র্যাকটিসে আসে, এবং আমার তরফ থেকে এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসকে আমি ধন্যবাদ জানাই। কারণ ক্রীড়া অফিস সবসময় আমার পাশে ছিল। আমি ওদের অর্থনৈতিক সহযোগিতা এবং তার বাবা যতটুকু সহযোগিতা করছে, চেষ্টা করছে আমার কাছে পাঠানোর জন্য, আর আমি তাকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে আসলে আপ্রাণ চেষ্টা করতে হয়েছে। এবং আমরা কথা বলছিলাম মারিয়াকে যিনি আসলে তৃণমূল থেকে উঠে নিয়ে এসেছিলেন, এবং মারিয়া জানাচ্ছিলেন যে তিনি আসলে এখানেই থেমে থাকতে চান না, ভবিষ্যতে তিনি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান অলিম্পিক, এশিয়ান গেমসের মতো পর্যায়ে, এবং যেখান থেকে তিনি স্বর্ণপদক জিততে চান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আর্চারির নতুন অ্যাডহক কমিটির মূল লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা। আগের কমিটি নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগস্টের মাঝামাঝি এজিএম এর পর নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানান আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমদ চপল। এছাড়া প্রতিষ্ঠাকালীন এই সভাপতি 2032 অলিম্পিকে স্বপ্ন দেখছেন পদক জয়ের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল। 27 ফেডারেশনের কমিটি ভেঙে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যে পরিবর্তনের হাওয়া লেগেছে তীর ধনুকের স্পোর্টস আর্চারিতেও। সর্বশেষ 2019 সালের আর্চারি ফেডারেশনের নির্বাচন হয়েছিল। সেই কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে অ্যাডহক কমিটি দিয়ে চলছে ফেডারেশন। তাদের মূল দায়িত্ব ছিল নির্বাচন দেওয়া, কিন্তু তাদের সেই দায়িত্বের কথা বারবার ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন মনে করিয়ে দেওয়ার পরও কাজ হয়নি। তারা নির্ধারিত সময়ের মধ্যে ইলেকশন করতে পারে নাই, ব্যর্থ। আমরা ক্ষণিকের জন্য আসছি এখানে, আমরা দায়িত্ব পালনের জন্য একটাই দায়িত্ব, আমরা এটা করবো, আমরা ইলেকশন করবো, এই ধারাবাহিক কাজগুলো চালিয়ে যাব। তাই বলে আমরা থাকবো না বলে আমরা ট্রেনিংটা বাদ দিব বা ওইটা বাদ দেবো, এটা না, আমরা ট্রেনিং চালিয়ে যাচ্ছি। নতুন অ্যাডহক কমিটির চ্যালেঞ্জ এনএসসির বেঁধে দেওয়া 3 মাসের মধ্যে নির্বাচন করা। সাংগঠনিক কার্যক্রম চালিয়ে এই চ্যালেঞ্জের দিকে হাঁটতে চান অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে তিনি আর্চারি ফেডারেশনকে দিতে চান স্থায়ী নেতৃত্ব। প্রথম মিটিংয়ে আমরা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি, এবং এটার প্রথম ধাপ হিসেবে আমরা একটা ইলেকটিভ সাধারণ সভা করতে যাচ্ছি আগামী 15ই আগস্ট। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের নির্দেশনা আছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম সদস্য পর্যন্ত আমাদের ইলেকটিভ হইতে হবে। আর্চারিতে এশিয়ার মঞ্চে ধারাবাহিক পারফরমেন্স করছে বাংলাদেশ। পদকের ক্যাবিনেটও ভারী করছেন দেশের আর্চাররা। নিয়মিত টুর্নামেন্টের অংশ নিয়ে পারফর্ম করে এশিয়ার গণ্ডি পেরিয়ে পৌঁছতে হবে বিশ্ব দরবারে। আর সেই পথ ধরে 2032 অলিম্পিকে বাংলাদেশের প্রথম আর্চারি পদকের স্বপ্ন দেখছেন নতুন অ্যাডহক কমিটির সভাপতি। আমাদের একটাই স্বপ্ন যে আমরা যে 28 সালেও নাও পারি, 32-এ আমাদের একটা টার্গেট আছে, আমরা পদকের জন্য লড়াই। কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত প্রেডিকশনে যাওয়া ঠিক না। আমাদের বাস্তববাদী চিন্তা ভাবনা যে আমরা যদি না পারি আমাদের নেক্সট জেনারেশন সেটা করবে, এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। নির্বাচন আর অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন নতুন অ্যাডহক কমিটির। এখন দেখার বিষয় সেই স্বপ্ন পূরণে কতটা সফল করতে পারে দায়িত্বপ্রাপ্তরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনের অফিস শুরু করলেন হাফিজ উদ্দিন।
পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ, সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ, সংকট মোকাবেলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে উত্তাল রাজপথ, ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তির দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ, মুখে লাল কাপড় বেঁধে চলে প্রতিবাদ। পূর্বাচলে 5,000 কোটি টাকার জমি দখলের অভিযোগ, আওয়ামী লীগ আমলে নামমাত্র মূল্যে কেনা শিকদার গ্রুপের 100 একর জমির বরাদ্দ বাতিল, সম্পদ জব্দের আদেশ, অধরা অভিযুক্তরা। এবং সুন্দরবনে বাঘ সংরক্ষণে আশার বার্তা, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বেড়ে 125, হরিণ শিকার বাড়ায় খাবার সংকট আর জলবায়ু হুমকিতে কাটেনি শঙ্কা, ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল ভোরের সময়, এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।